ঠাকুরমশাই, দয়া করে চলুন ঠাকুরমশাই। আমার মেয়ে সবে অষ্টমঙ্গলায় বাড়ি এসেছে। এই মাত্র কয়েক সপ্তাহ আগে মেয়েটা কনের সাজে শ্বশুর বাড়ি গেল, বুঝলেন? আর এখন সে মরতে বসেছে। আমার স্ত্রী গত বছর দেহ রেখেছেন, আর মাও তার 6 মাস আগে স্বর্গে গিয়েছেন। বাড়িতে এখন থাকার মধ্যে আমার বিধবা বোন মায়া, কিন্তু সে একা আর কত দিক সামলাবে বলুন তো? আমার এখন কাজের অনেক চাপ। শুধু এই শহরে তো নয়, বিভিন্ন রাজ্যে পর্যন্ত গোপাল ভান্ডারের ঘি মাখন চালান যাচ্ছে। কি পরিমাণ ব্যস্ত আমি এখন আপনাকে বোঝাতে পারবো না ঠাকুর মশাই। কাজের লোক আছে, কিন্তু তারা তো কাজের লোক বলুন, নিজের লোক তো নয়। তেমন দরদ দিয়ে কি তারা আর কাজ করতে পারে যেমন আমি করব? কিন্তু জানেন, আজকাল সেই কাজেও আমি মন দিতে পারছি না তেমন। একবার গোয়ালে যাই, একবার পাকশালায়, আর একবার সেখান থেকে ছুটে আবার কাজের ঘরে। কেমন কাজ চলছে নিজের চোখে না দেখলে আমি শান্তি পাই না ঠাকুর মশাই। আর শুধু কাজই নয়, জমা খরচের হিসেবটাও আমাকেই রাখতে হয়। দেখুন, টাকা পয়সার ব্যাপার জানেনই তো, 2 পয়সা রোজগার করতে গেলে কতটা কালঘাম ছুটে যায়। 10টা টাকা একেবারে জলে চলে যেতে সময় লাগে না একটুও। তাই টাকা পয়সার দিকটা আমি খুব সাবধানী। সে যাই হোক, হাজার রকম চিন্তা আর ব্যস্ততায় আমার এখন পাগল হয়ে যাওয়ার জোগাড় ঠাকুর মশাই। তারপরে আবার নতুন কুটুম বাড়ি, কেষ্টনগরের মস্ত জমিদার বংশ। ছেলের বউকে তারা আশীর্বাদ করেছেন জোড়া কুমোর বন্ধ দিয়ে। আসলে তাদের ঘরে তো মেয়ে নেই, বউই তাদের মেয়ের মতো। আর জামাই বাবা জীবন খুব শীঘ্রই বিলেতে যাবেন ওকালতি পড়তে। সেই ব্যবস্থাতেই তেনার একদম দম ফেলার সময় নেই। আর এই সময় যত বিপদ ঘটল, মেয়েটা অসুস্থ হয়ে পড়েছে। অসুখটা কিন্তু ভারী আশ্চর্যের। খায় না, ঘুমোয় না, বুঝলেন? কারোর সঙ্গে কথা বলে না, শুধু আনমনে কিসব যেন বিড়বিড় করে। কাছে গিয়ে জিজ্ঞাসা করলে ছড়ছড় করে কাঁদে। ব্যাস এইটুকুই, আর কিচ্ছু নয়। কিন্তু আপনি যেসব কথা আমায় বললেন, তাতে তো মনে হচ্ছে আপনার মেয়ের কোনো রকম মানসিক সমস্যা হচ্ছে। এর প্রতিকার আমি কেন, কোনো কবিরাজ বা হাকিমের করা উচিত। আপনি তাদের কাছে যান, এমন স্বনামধন্য ব্যক্তি অনেকেই আছেন। হ্যাঁ, সে কি কথা ঠাকুর মশাই? নতুন বিয়ে হওয়ার পর মেয়ের যদি মাথার ব্যামো আবিষ্কার হয়, তবে কি শ্বশুর ঘরে তাকে নেবে? জামাই তো লেখাপড়া জানা মানুষ, একটা বিয়ে ভাঙলে সে আর একটা বিয়ে করতেই পারে। আমরা কি তাদের সঙ্গে পেরে উঠব? মাঝখান থেকে মেয়েটার কপাল পুড়বে। তাই যা করার খুব ভেবেচিন্তে করতে হবে, সব বজায় রেখে করতে হবে, বুঝলেন? হ্যাঁ, বুঝেছি, কিন্তু আপনি কি করতে চাইছেন? আমি কিন্তু উকিল, মোক্তার বা জাদুকর কিছুই নয়। আমি একজন সাধক, তন্ত্রের সাধনা করি, আর অল্প বিস্তর জ্যোতিষবিদ্যা জানা আছে, তার বেশি কিছু তো নয়। আপনি যে ঠিক কি আর কতটা তা সবাই জানে ঠাকুর মশাই। আর সবচেয়ে বড় কথা হলো, আমার বিপদ তো শুধু এইটুকু নয়, আরও আছে। আর সেই বিপদ হলো বড় ভয়ঙ্কর, বড় আতঙ্কের। রাধিকানগর গ্রামে আমরা এখন যে বাড়িটায় আছি, সেই বাড়িটা কিন্তু আমাদের ছিল না চিরকাল, বুঝলেন? সেটা ছিল আমার বাবার বড় দাদা, মানে আমাদের জ্যাঠামশাইয়ের বসত বাড়ি। জ্যাঠামশাই সর্বশান্ত হয়ে বাড়িটা আমার বাবাকে বেচে দিয়েছিলেন। মস্ত বাড়ি, বাগান, পুকুর, নাট মন্দির সবই আছে। অনেক বড় জমি, জানেন? বাবা কেনার পর জ্যাঠামশাই কিন্তু বেশ কিছুদিন সেই বাড়িটাতেই ছিলেন। আসলে তখন তার একমাত্র ছেলে, মানে আমার দাদার এখন তখন অবস্থা। প্রচণ্ড কাশির দমকে যখন তখন রক্তবমি করছে সে। ডাক্তার বুদ্ধি করতে করতেই জ্যাঠামশাই বিশাখা বস্ত্রালয়ের মনিব থেকে সোজা পাওনাদারদের লাথি ঝেঁটা খেয়ে পিঠে বাঁচিয়ে লুকিয়ে পালাতে পালাতে পথের ভিখারি হয়ে গেলেন। যার জন্য এত কাণ্ড সেও বাঁচল না ঠাকুর মশাই। দাদার মৃত্যুর পর জ্যাঠামশাই কোথায় চলে গেলেন। আমরা কিন্তু তখনও বাড়িটাই দখল নিইনি।
পুরো 5 বছর পর সকলে এসে উঠলাম বাড়িটায়। যদিও আমার মায়ের আপত্তি ছিল প্রথম থেকেই। তিনি নাকি বাড়ির ভিতরে যখন তখন একটা অনেক সোনার গয়না পরা আর লাল টুকটুকে শাড়ি পরনে একটা বউ মানুষকে যেখানে সেখানে দেখতে পেতেন। সে কখনো খাটে যাচ্ছে, কখনো বাগানে, আবার কখনো দেওয়াল ঘরের দিকে। দেওয়াল ঘর? সে আবার কি? আগে একটা ঘর, যার চারিপাশে আলাদা করে পাঁচিলের মতো দেওয়াল তুলে দেওয়া হয়েছে, যে দেওয়ালের কোনো ফাঁক নেই, দরজা জানলা সব বন্ধ, শুধুই দেওয়াল। সেই ঘরের দিকে বউটা চলে যায়। মা বলতো বউটা নাকি ওই দেওয়াল ফুঁড়ে ভেতরে মিলিয়ে যায়। বাবা ধমক দিতেন, কিন্তু মা থামতেন না। আর এই করতে করতেই আমার মা আমার মেয়ের মতোই অসুখে পড়লেন। আর সারলেন না। হঠাৎ একদিন তিনি চলে গেলেন। আপনি বললে বিশ্বাস করবেন না ঠাকুর মশাই, তার 6 মাস পরে আমার স্ত্রীরও একই দশা হলো। কাঁধা অসুচ কাটতেই মেয়েটাকেও পার করালাম। কথাবার্তা আগে থেকেই হয়েছিল, শুধু বাড়ির দোষ পড়েছিল, তাই এতটা দেরি হলো। কিন্তু দেখুন মেয়েটার কপালটাও, অমন ভালো ঘর বর সবকিছুই জুটল, কিন্তু সইল না। ঠাকুর মশাই, আপনি ভাবছেন এ আবার কেমন অসুখ, পালা করে এক একজনের হয়? হ্যাঁ, আমি ভাবছি, তবে এ কথা নয়। আমি ভাবছি এমন হচ্ছে কেন? কার ইচ্ছায় ধারাবাহিকভাবে আপনার বাড়ি এও স্ত্রীহীন হচ্ছে? বেশ, তারপর বলে যান আর কি কি হচ্ছে। আগে হেসেলে ভাতের হাঁড়ি ফুটো হয়ে উনুনে জল পড়ে আগুন নিভে যাচ্ছে। মাঝে মাঝে তীব্র চন্দন কাঠের গন্ধ ছড়িয়ে পড়ছে সারা বাড়িতে। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, গভীর রাতে বন্ধ দরজার ভেতর থেকে বাড়ির প্রত্যেকটা মানুষ, মানে আমরা টের পাচ্ছি, যেন রাতের অন্ধকারে একটার পর একটা ঘরের দরজার সামনে এসে কেউ দাঁড়াচ্ছে। সব শেষে ফিরে যাচ্ছে বাইরের দিকে। সেখানে গিয়ে শুরু হচ্ছে আর এক কাণ্ড। এত বড় জমিটা প্রদক্ষিণ করছে বারবার। গয়নার শব্দ আমরা স্পষ্ট বুঝতে পারছি। জানেন তো ঠাকুর মশাই, এই প্রথম নয়, এইসব লক্ষণ আমরা চিনে গেছি। আগেও দুবার ঠিক এমনই হয়েছিল আমার মা আর স্ত্রীর বেলায়। তবে কি আমার মেয়েটা ওই পথেই যাবে? বলুন তো, এইসব কথা কি হাকিম শুনবে না বুঝবে? সে তো বরং আমি এসব বলছি দেখে আমাকেই পাগলা গারদে পাঠিয়ে দিয়ে আসবে। তাই আমি ওদিকে যাইনি ঠাকুর মশাই। আমারই এক বন্ধু ব্যাপারী যশোদুলাল ঘোষের কাছে আপনার ঠিকানাটা পেয়ে এখানে ছুটে এসেছি। আপনি একবার দয়া করে চলুন ঠাকুর মশাই। আমি জানি আপনি আপনি গেলেই সব ঠিক হয়ে যাবে। দয়া করে একবার চলুন না ঠাকুর মশাই। না, হবে না, অনেক বেশি বেঠিক হয়ে আছে ওখানে। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনার ব্যবসায় এত উন্নতি ঠিক কবে থেকে হচ্ছে? মানে আপনার কথা শুনে মনে হলো ইদানিং জিনিসপত্র বিভিন্ন জায়গায় পাঠাতে হচ্ছে বলে আপনি বড়ই বেশি ব্যস্ত হয়ে পড়েছেন। মানে ব্যস্ততাটা আপনার কাছে নতুন, তাই জিজ্ঞাসা করছি। ব্যবসার বাড়বাড়ন্ত কি সদ্য হয়েছে? ধন্যী আপনি ঠাকুর মশাই। হ্যাঁ, সত্যই তো বটে। এই বাড়িতে আসার পর থেকেই তো লাভের মুখ দেখেছি বিশেষভাবে। আগেও ব্যবসা করেছি, তবে এত পয়সা কোনোদিন হয়নি। বুঝেছি, কিন্তু আমি গিয়েও কতটা কি করতে পারবো জানি না। যে ব্যক্তি সমস্ত নষ্টের মূল, তাকে নিজেই ক্ষমা প্রার্থনা করতে হবে রক্তপত্র লিখে। তার সংকল্পের বাসনা ত্যাগ করতে হবে অন্তর থেকে, তবেই শেষ রক্ষা হবে। এটা আপনি কি কি বলছেন ঠাকুর মশাই? দাঁড়ান, তৈরি হয়ে আসি। এখন রওনা দিলে বেলাবেলি পৌঁছানো যাবে, তাই না? আগে জংশন থেকে গাড়ি, তারকেশ্বর লাইনে আমাদের গ্রামটা পড়ে। ঋষিকেশের কথা কানে নিয়ে আমি ভিতরে গেলাম। তোমাদের বৌঠানকে সব বলে ঝোলা নিয়ে বেরিয়ে এলাম আবার। তারপর দুজনে পৌঁছে গেলাম জংশনে।
গাড়ি ধরে যখন গ্রামে পৌঁছলাম তখন প্রায় বিকেল হয়ে এসেছে। সবুজ ঘেরা উদার প্রকৃতি, কাশফুল মাথা দোলাচ্ছে, বাতাসে ছাতিম ফুলের গন্ধ, আকাশে ভাসমান সাদা সাদা মেঘ। বিকেলটা তখন কমলা রঙের। চলতে চলতে একটা সিংহ ফলক বসানো বাড়ির দরজার সামনে এসে দাঁড়ালাম, আর সেই সঙ্গেই দোলনটা লাগলো আমার। কিসের দোলন? দুটো বিপরীতগামী শক্তি যদি হঠাৎ মুখোমুখি হয়ে যায় তবে তো দোলা একটা লাগবেই। ঋষিকেশ আমার বাড়ির দরজায় এসে দাঁড়ানো মাত্রই আমি তাকে দেখে বুঝতে পেরেছি তার এখন একদিক থেকে ভালো সময় চলছে আর অন্যদিকে চলছে চরম মন্দ সময়। প্রৌঢ় ব্যক্তি, ভদ্র বেশভূষা, আমায় দেখেই তিনি বললেন, আচ্ছা, আপনি কি তারানাথ চক্রবর্তী? হ্যাঁ, আমি। বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আগে ভিতরে আসুন, তারপর সব শুনছি। হ্যাঁ, চলুন। তাকে ঘরে এনে মোড়ায় বসালাম, চারিকে ডেকে জল আর মিষ্টিও দিলাম। তারপর আমি বললাম, বিপদ কি বলছিলেন যেন? সে অনেক কথা। হতে পারে, কিন্তু আপনার ভাগ্যে তো এখন বৃহস্পতি তুঙ্গে। এই জন্যেই আপনার এত নাম ডাক। সত্যি, এখন জীবনে অর্থ আসছে বন্যার মতো, কিন্তু আমি বড্ডই দুর্ভাগ্যের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছি ঠাকুরমশাই। তখনও ওনার নাম জানি না, শুধু ওনার জীবনের বর্তমান অবস্থার আঁচ পেয়েছি। কিন্তু কি করে? ওনার কপালের মাধ্যমে একটি সাদা বোতামের মতো গোল চিহ্ন দেখেছিলাম, যা কেবল কোনো লক্ষণ জ্ঞানী সাধকের পক্ষেই নির্ণয় করা সম্ভব। যার মানে ওনার জীবন এখন আর্থিক দিকে অত্যন্ত সুগম। তারপর কি হলো? হ্যাঁ, এবার সে কথায় আবার জানতে চাইলাম। আমার মেয়েটা মরতে বসেছে এই 18 বছর বয়সে। মায়ের শ্রাদ্ধ, পত্নীর শ্রাদ্ধ সবই এই জীবনে দর্শন হয়ে গেছে ঠাকুরমশাই। তবে এবার কি মেয়ের শ্রাদ্ধ? হায় ঈশ্বর! আহা, এভাবে হাহুতাশ করবেন না, আমায় বলুন কি হয়েছে। এবার তিনি মুখ খুললেন আর আমায় বললেন সব কথা। সব শেষে বললেন, আপনি চলুন আমার সাথে। যাব। কত দূর বাড়ি আপনার? হুগলি জেলার এক গ্রাম, নাম রাধিকানগর। হ্যাঁ, বুঝেছি, কিন্তু ওই বিপরীতগামী শক্তির কথা কি বলছিলেন বেশ? সেই শক্তিটা কি? ভালো আর মন্দের উভয়ের করাল সত্তাধিকারী এক অনির্বচনীয় অপশক্তি। ঋষিকেশের মুখে শোনা কথায় তার বাড়ির সধবা নারীদের অকাল মৃত্যুর রহস্য এবং তার ব্যবসায় উত্তরোত্তর সাফল্য লাভের কারণও আমি মঠ লেনে বসে আন্দাজ করেছি। যদিও আমি জানি শেষ অবধি কিছুই করতে পারবো না সেভাবে, আসল সংকল্পকারী সংকল্প ত্যাগ না করলে অভিশাপ কাটবে না। অভিশাপ? এর মধ্যে আবার অভিশাপ আসে কোথা থেকে? এই শক্তির যাবতীয় প্রকাশ আদিতেই অভিশপ্ত। আপনি আসল কথাটা বলুন না। তারপরে কি হলো? আমি মাটিতে বসে পড়লাম। উত্তর আর পশ্চিম দিকে দুহাতে এক মুদ্রা করে নিঃশব্দ মন্ত্রস্মরণ আরম্ভ করলাম। আমায় এভাবে বসে থাকতে দেখে ঋষিকেশ অবাক হলেন। এ কি ঠাকুরমশাই, আপনি মাটিতে বসলেন কেন? ব্যবস্থা করে দিলাম, মন্ত্র প্রভাব বিস্তার হলো, নয়তো ভিতরে যাওয়া যেত না। কিন্তু ভিতরে গিয়েও বিপদ আমার পিছু ছাড়ল না। বিরাট উঠোন, তার এক ধারে প্রাচীন নিম গাছ, বিশাল শাখা প্রশাখায় ভরা।
তার তলা দিয়ে যাওয়ার সময় একটা বড় ডাল হঠাৎ ভেঙে পড়ল। কি সর্বনাশ! আপনার লাগেনি তো ঠাকুর মশাই? না, ডালটা আমার মাথায় পড়েনি। আমার গলায় পদ্মবীজের মালা রয়েছে, এত সহজে আমার ক্ষতি হয় না। চলুন এগোনো যাক। আরো 2 পা এগোতেই সাক্ষাৎ যম রূপে আমার দিকে তেড়ে এলো এক বিশাল মাপের জার্সি গরু। খড়ার মতো শিং দুটো উঁচিয়ে সে ছুটে আসছে, তার গলায় বাঁধা ঘণ্টা তালে তালে বাজছে। ব্রজলাল, তারক বিশ্বপতি! ঋষিকেশের ডাক শুনে বাড়ির সমস্ত লোক ছুটে এলো। ব্রজলাল নামের একটি লোক গরুটির কাছে এগোতে চাইল, কিন্তু পারল না। গরুটি তাকে পিছনের 1 পা দিয়ে একটা মোক্ষম লাথি মারল। সে ছিটকে পড়ল দূরে। ঋষিকেশ কপালে হাত দিয়ে বললেন, হায় হায়, গোয়ালার বশ মানছে না যে। ধবলিয়া তো রেগে গেল কেন? উহ, জানি না বাবু, গলার দড়ি ছিঁড়ল কি করে? সকাল থেকে তো ঠিকই ছিল, হঠাৎ কি হলো? এ কি, ঠাকুরমশাই লাল কাপড় দেখে ও তো ঠাকুরমশাইকে গোঁতাতে আসছে। ঠাকুরমশাই, আপনি এদিকে সরে আসুন। বলে আমার হাত ধরে তিনি আমায় পিছনে সরিয়ে আনতে চাইলেন। ধবলির পিছনে বাড়ির সবাই, নিমগাছ থেকে একটু দূরে আমার পাশে ঋষিকেশ। ধবলি আর আমার মধ্যে 1 হাত দূরত্ব। অত কাছে এসেছে বলেই আমি তার চোখ স্পষ্ট দেখতে পেলাম, আর সঙ্গে সঙ্গে হাত ছাড়িয়ে নিলাম ঋষিকেশের। তারপরে এগিয়ে গেলাম সেই মারমুখী গরুটির সামনে। ঠাকুরমশাই কি করছেন? ও যে আপনাকে মেরে ফেলবে। ওর আজ খুন চেপেছে ঠাকুরমশাই। দোহাই দোহাই, সরে আসুন ওখান থেকে। ধবলির মাথায় একটা হাত রাখলাম, সঙ্গে সঙ্গে সে যেন ঝিমিয়ে পড়তে লাগলো। ধীরে ধীরে আমার গা ছুঁয়ে মাটিতে এলিয়ে পড়ল। আমি বললাম, নাও হে ব্রজলাল, মা ধবলিকে গোয়াল ঘরে নিয়ে যাও। দেখো তার যেন কোনো কষ্ট না হয়। এটা কি হলো ঠাকুরমশাই? ওর ওপর ভর হয়েছিল, আমার স্পর্শে সে ঘোর কেটে গেছে, তাই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। ভাববেন না, ঘুম ভাঙলেই আবারও আগের ধবলই হয়ে যাবে। এরপর ব্রজলাল সহ আরো অনেকে মিলে ঘুমন্ত ধবলিকে সরিয়ে নিয়ে গেল। ঋষিকেশ বললেন, ঠাকুরমশাই, ওর যে ভর হয়েছে আপনি কি করে বুঝলেন? আপনারাও বুঝতে পারতেন যদি একটা বিষয় লক্ষ্য করতেন, তা হলো খুব রেগে ধবলি ছুটে আসছে, কিন্তু তার গলায় কোনো হুঙ্কার নেই, আর তার 2 চোখ যেন ঘুমে ঢুলে এসেছে। এমনটা হওয়া অস্বাভাবিক। ঋষিকেশ বললেন, হ্যাঁ, ঠিক কথা। আসলে এত ভয় পেয়ে গিয়েছিলাম যে। ঠিক ওই সময়ে বাড়ির ভিতরের কোনো ঘর থেকে মহিলা গলায় চিৎকার শোনা গেল। ওরে, তোরা কে কোথায় আছিস? শিগগির আয়, বাসন্তী যে দম আটকে মরে যাচ্ছে। বোনের গলা। মেয়েটার আবার কি হলো? আচ্ছা ঠাকুরমশাই, আপনি আমার সাথে চলুন। হ্যাঁ চলুন। ঋষিকেশের সঙ্গে ওনার মেয়ের ঘরে গিয়ে দেখা গেল বিছানায় কাঠ হয়ে শুয়ে রয়েছে একটি তরুণী, আর তার পিঠের ওপর বারবার হাতের চাপড় মেরে কাশি থামানোর চেষ্টা করছেন এক সাদা থান পরা মহিলা। মেয়েটি বুক ফাটা কাশি কাশছে। এবার বুঝি রক্ত বমি শুরু হবে, সে কষ্ট চোখে দেখা যায় না। আমি বিহ্বল হয়ে পড়া ঋষিকেশকে পাশ কাটিয়ে তাড়াতাড়ি গিয়ে দাঁড়ালাম বাসন্তীর মাথার কাছে। ওং স্বস্তিন ইন্দ্র বৃদ্ধ শ্রবা, স্বস্তিন পূষা বিশ্ববেদা, স্বস্তিনস্তার্ক্ষ অরিষ্ট নেমি, স্বস্তিন বৃহস্পতির দধাতু। ওং শান্তি শান্তি শান্তি।
মন্ত্রপাঠের শেষে মেয়েটির স্বাভাবিক শ্বাস প্রশ্বাস পড়া শুরু হলো। ইনি বুঝি সেই ঠাকুর মশাই না দাদা? ধন্যি ধন্যি। বাবা, মেয়েটা কি কাশি কাশছিল, আপনাকে পেলাম ঠাকুর মশাই। বলে তিনি আমার পায়ের ধুলো নিলেন। আমি ওনার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বললাম, স্বস্তি হোক। ঋষিকেশ বাবু, এবার আমায় সেই দেওয়াল ঘরের দিকে নিয়ে চলুন। সে কি, এত দূর এলেন, আগে একটু বিশ্রাম নিন, মুখে কিছু দিন, তারপর না হয়। না মা, যে কাজে এসেছি সেই কাজটাই আগে হোক। আপনি বাসন্তীর কাছে থাকুন, ওকে এখন একা রাখা ঠিক নয়। এই বলে ঘরের বাইরে বেরিয়ে এলাম আমি। ঋষিকেশও সঙ্গে এলেন। তারপর আমরা গেলাম গোয়াল ঘরের কাছে। বাড়ির এক পাশে নাট মন্দিরের পিছনেই মোটা মোটা পাকা দেওয়ালে ঘেরা একটা ঘর। কয়েক মুহূর্ত চুপ করে মন স্থির করে নিলাম। তারপর বললাম, ঋষিকেশ বাবু, আপনি এখনই 5-6 জন রাজমিস্ত্রি রেখে আনুন। যত তাড়াতাড়ি সম্ভব দেওয়ালগুলো ভাঙতে হবে। কিন্তু সন্ধ্যা হয়ে আসছে, এইসব কাজ কাল সকালে করলে হতো না? মানে রাতটুকু একটু বিশ্রাম নিতেন আর কি। আমি বিশ্রাম নিলে আপনার মেয়ে বাসন্তীর মৃত্যু ঘটবে আজ রাতেই। সে কি? হ্যাঁ, অমনি হবে। আজ রাতের মধ্যে যক্ষলক্ষ্মীকে অস্থি ভিটের বাইরে বের করতে না পারলে সমন ঠেকানো যাবে না। যক্ষলক্ষ্মী? সে আবার কি? পরে সব বলবো, আগে লোকজন ডেকে আনুন। আমার গলার গাম্ভীর্য শুনে ঋষিকেশ মিস্ত্রির খোঁজে গেলেন। আমি বসলাম নাট মন্দিরে। এরপর শুরু হলো কাজ। 6টা শাবল একসাথে চলল কয়েক ঘন্টা ধরে। দেওয়াল ভাঙার পর মিস্ত্রিদের পারিশ্রমিক দিয়ে বিদায় জানানো হলো। তখন বাজে রাত 8টা। ধ্বংসস্তূপের ভিতর দিয়ে আমি খালি পায়ে এগিয়ে যাচ্ছি দেখে ঋষিকেশ ব্যস্ত হয়ে বললেন, এ কি ঠাকুরমশাই, আপনার পা কেটে যাবে যে। আমি ওনার কথায় কান দিলাম না। গিয়ে ঢুকলাম সেই দরজা না থাকা ঘরটার ভিতর। ঋষিকেশও পিছন পিছন এলেন হোঁচট খেতে খেতে। ওনার হাতে একটি লণ্ঠন ছিল, তাই উনি দৃশ্যটা দেখতে পেলেন, আর দেখতে পেয়েই চিৎকার করে উঠলেন। একটি কঙ্কাল আর একাধিক প্রাণগ্রাসকারী অভিশাপ। ঘরের মেঝে শেকল দিয়ে হাত পা বেঁধে রাখা হয়েছে একটি কঙ্কালের। নিঃসন্দেহে সেটি স্ত্রী কঙ্কাল। তার সর্বাঙ্গে ঝলমল করছে অসংখ্য স্বর্ণালঙ্কার। বিভীষিকায় বাক রোধ হয়ে গেছে ঋষিকেশের। ঠিক তখনই ভয়ঙ্করতম হয়ে উঠে বসতে লাগলো কঙ্কালটি। তার গলায় জান্তব গর্জন। ঋষিকেশকে নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে এলাম বাইরে। নাট মন্দিরে বসিয়ে ওনাকে বললাম, আপনার জ্যাঠা মশাইয়ের সন্ধান অতি সত্বর করা প্রয়োজন। উনি যেহেতু এই বাড়ির আদি কর্তা, আর ঘরের উপর দেওয়াল যখন ওনার ইচ্ছেতেই উঠেছে, তখন তিনি নিশ্চয়ই সব জানেন। নিজের দেহের রক্ত দিয়ে তিনি যদি ক্ষমা প্রার্থনা না করেন, তবে এই ভিটেতে বসবাসকারী কোনো সধবা নারীর বেঁচে থাকা সম্ভব নয়। কিন্তু তাকে এখন কোথায় পাবো ঠাকুরমশাই? সে চিন্তাটা তো আমারও। মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, হে ঈশ্বর মহাকারণিক, প্রসন্ন হও। একবার যখন যক্ষলক্ষ্মীর আড়াল সরে গেছে, তখন সে নিশ্চয়ই তার কোপ বসাবে। আর সংকল্প ত্যাগ করা না হলে আমার শক্তি দিয়ে আমি কিছুই করতে পারবো না। দয়া করো আমাদের। আমার প্রার্থনা শেষ হতে না হতেই সদর দরজায় একটা হট্টগোল শোনা গেল। ওরে বাবা গো, ও বাবা, বাবা রে, বাবা রে,
কি ধুলো রে বাবা! ঋষিকেশ দা, ও ঋষিকেশ দা, বলি সবাই কোথায় গেল গো? বলতে বলতে সে বাড়ির ভিতরে ঢুকে পড়েছে, তার সঙ্গে আরো অনেকে আছেন। ঋষিকেশ সকলকে দেখে হুঁশ ফিরে পেলেন, বললেন, এ কি নন্দ, তোমরা সবাই কি হয়েছে? বাইরে দেখবে চলো, তার এমন অবস্থা যে ভিতরে আনিনি। কি দুর্গন্ধ রে বাবা, কি দুর্গন্ধ! কার কথা বলছো? তোমাদের ঘরের লোক গো, তোমাদের ঘরের লোক ঘুরতে ঘুরতে গ্রামে এসে পড়েছে। কোনো কথাই মনে নেই, পাগল হয়ে গেছে গো, সারা গায়ে ঘা, খালি কি সব ওই বিড়বিড় বিড়বিড় করছে, মুখটা যেন চিনতে পারলুম, তাই তো সবাইকে ডেকে ধরে আনলুম। এখন তোমরা বোঝো রাখবে না ফেলবে তোমাদের ব্যাপার। গিয়ে দেখুন আপনি কে এসেছে। ঋষিকেশ সবার সাথে বাইরে গেলেন, তারপর সেখান থেকে আমায় ডাকলেন। আমি গিয়ে দেখি একজন বৃদ্ধ, সত্যি রোগগ্রস্ত। আমি বললাম, ইনি কে? আগে আমার জ্যাঠামশাই। মুহূর্তে আমি ওনার কাছে গেলাম, দেহে পচন ধরার দুর্গন্ধ অগ্রাহ্য করে। আপনি সেই অনর্থকারী, পাপের শাস্তি ভোগ করছেন। এমনই হয়, ঈশ্বর সঠিক বিচারই করেন। পাপ করেছি, মহাপাপ। সেই অপতান্ত্রিকের উস্কানিতে ধনী হওয়ার নেশায় পুত্রবধূকে, ভগবান! এবার প্রায়শ্চিত্ত করুন, নয়তো ভগবানও আপনার প্রার্থনা শুনবেন না। বলেই আমি ওনার একটা ফুলে ওঠা হাত ধরে বাড়ির ভিতরে নিয়ে চললাম। পিছনের সবাই নির্বাক, শুধু নন্দ নামের ব্যক্তিটি হা হা করে উঠল। ওই দেখো 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 কি কাণ্ড! হ্যাঁ, মরার দাখির মানুষটাকে বাড়িতে নিয়ে যাচ্ছে, রোগের জীবাণু যে ছড়িয়ে পড়বে তখন কি হবে? ও ঋষিকেশ দা, এই তুমি কিছু বলছো না কেন? ও নন্দ, বলছি তোমরা এখন যাও ভাই, পরে কথা হবে। হ্যাঁ, আমি এখন বড় ব্যস্ত। বলেই সবাইকে বাইরে রেখে ঋষিকেশ ঢুকে এলেন বাড়ির ভিতর। আমি ততক্ষণে বৃদ্ধকে নিয়ে সেই ঘরে গিয়ে ঢুকেছি। কঙ্কাল দেহ হুঙ্কার দিয়ে উঠল এবার। শিকল খুলে সে যেন এসে ঝাঁপিয়ে পড়তে চাইছে এই বৃদ্ধের ওপর, এমন ভাবেই ছটফট করতে লাগলো। আমি বৃদ্ধকে বললাম, কি কারণে আর কিভাবে এই অন্যায় করেছিলেন এখনই বলুন। ব্যবসায় বড়ই মন্দা যাচ্ছিল, তারই মধ্যে ছেলের বিয়ে দিলুম। বৌমা বাড়িতে আসার পর হঠাৎ সব ভালো হতে লাগলো। সবাই বলল বৌমা লক্ষ্মী, তার পয়াতেই সব হচ্ছে। এই কথা শুনে আমারই এক পরিচিত ব্যক্তি, সে তন্ত্র মন্ত্রের সাধনা করত, তার মেয়েকে আমার বাড়ির বউ করতে চেয়েছিল, কিন্তু ছেলের আপত্তি ছিল, তাই বিয়ে হয়নি। সে আমায় বলল, দেখো ভাই, বৌমা তোমার লক্ষ্মী, কিন্তু আজ তার পয়া আছে বলে যে কালো থাকবে তা কিন্তু নয়। তার যখন মন্দ সময় শুরু হবে তখন তোমরা আবার অভাবে পড়বে। তাছাড়া তোমার ছেলের ভাগ্যে প্রথম স্ত্রী বিয়োগ লেখা আছে, আমি গণনায় দেখেছি। বৌমার মৃত্যুর পর তোমরা পথের ভিখিরি হয়ে যাবে, কাল রোগ হবে তোমাদের। পুরন্দর ভাই, তুমি তো অনেক কিছু জানো, একটা উপায় বলো না, যা করলে সব ঠিক থাকে। যা বলবো তা কি পারবে? কাজটা যে বড় কঠিন। ঠিক পারবে, বলো। সে আমায় সবই বলল, শুনে আমি ভয় পেলুম, কিন্তু পিছিয়ে গেলুম না। এক বৃহস্পতিবার রাতে নাট মন্দিরের পিছনের ঘরে ব্যবস্থা করা হলো। গিন্নি কিছু জানলেন না,
তাকে এক আত্মীয়ার বাড়িতে পাঠিয়ে দিয়েছিলুম। ছেলেও গিয়েছিল মায়ের সঙ্গে। বৌমা থেকে গিয়েছিল আমার দেখাশোনা করবে বলে। তাকে নতুন শাড়ি আর সোনার গয়না পরে পুজো হয়ে বসতে বললাম। সে প্রশ্ন করলো, এ কি পুজো বাবা, যে আমায় পুজো করবেন বলছেন? আমাদের ব্যবসায় লক্ষ্মী যাতে অচলা না হন সেই উদ্দেশ্যেই পুজো বৌমা। তুমি যদি রাজি না হও তবে খুব শীঘ্র আমার মৃত্যু হবে। তোমার কাকাবাবু গণনায় দেখেছেন দিনার দায় নাকি গলায় দড়ি দেবো আমি। না না বাবা, আমি আমি পুজোয় বসবো। তারপর কি হলো? শালাঙ্কারা বৌমাকে পুজো করলো পুরন্দর। তারপর তারপর তাকে মিষ্টি খেতে দিয়ে বলল, সবটুকু খেয়ে নাও, আর তুমি সংকল্প করো এই ভিটার আর্থিক উন্নতির স্বার্থে তুমি স্বেচ্ছায় যক্ষলক্ষ্মীর উপাসনা করলে। আমি আমি সংকল্প করলাম। ঠিক ঠিক তখনই বৌমা লুটিয়ে পড়ল মাটিতে। পুরন্দর তার ঝোলা থেকে লোহার শিকল বের করে বৌমাকে বেঁধে ঘরের বাইরে বেরিয়ে আমায় বলল রাজমিস্ত্রি ডেকে দেওয়াল তুলে দিতে। আমি আমি তাই দিলুম। বাড়ির লোকেরা জানতে চাইলে বলবো বৌমা কোথায় গিয়েছে আমি জানি না। পুরন্দরের শেখানো কথা। সব কাজের শেষে 7 দিন পর পুরন্দর হেসে বলল, এতদিনে আমার শান্তি হলো। তোমার বংশে আমার মেয়ের বিয়ে হয়ে আসা হলো না, তাই তোমার ভিটে আর কোনোদিনও কোনো স্ত্রীর সুখ থাকতে পারবে না। তার মানে এসব তোমার চক্রান্ত? না, প্রতিশোধ। কিছুদিনের মধ্যেই স্ত্রী গেলেন। তারপর এবার আসল কাজ। ঋষিকেশ বাবু, আপনি যান। বৃদ্ধকে দিয়ে তার 2 হাতের আঙুলের রক্তপত্র লেখাতে হলো, যাতে লেখা ছিল তার করা সংকল্প তিনি ত্যাগ করছেন। তার কৃতকর্মের জন্য পুত্রবধূর কাছে নত জানু হয়ে ক্ষমা চাইছেন। ক্ষমা চাওয়ার পর একই সঙ্গে 2টো ঘটনা ঘটল। কঙ্কালটি মাটিতে লুটিয়ে পড়ল আর বৃদ্ধের হৃদক্রিয়া বন্ধ হল। তারপর বৃদ্ধের সৎকার আর কঙ্কালের সদ্গতির ব্যবস্থা করে ঋষিকেশ বাবুর কন্যার দীর্ঘায়ু কামনা করে আমি সেই বাড়ি থেকে বেরিয়ে এলাম। অশৌচ গায়ে দিতে পারেননি বলে পরে এখানে এসে বিস্তর প্রণামী দিয়ে গেছেন ঋষিকেশ ঘোষ। কিন্তু ব্যাপারটা কি হলো সেটা তো বুঝতে পারলাম না। যক্ষলক্ষ্মী বলে এক অপস্ত্রী শক্তি রয়েছে, যাকে ব্যবহার করলে গৃহস্থে লক্ষ্মী অচলা হন, কিন্তু সধবা নারীদের মৃত্যু হয় অপঘাতে, যেমন এখানে হচ্ছিল। মানুষের অশুদ্ধ জিঘাংসা তাকে দিয়ে কদর্য কাজ করিয়ে নেয়। পুরন্দর নামের মানুষটিও তেমনই করেছিলেন। তিনি আসলে অত্যন্ত নিম্নমানের কালো বিদ্যার তান্ত্রিক। আর কি বলি, এদের মতো ভণ্ডদের জন্যই তন্ত্রবিদ্যার বদনাম হয়। বড়ই লজ্জার কথা। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।